২রা মে ২০১৩ সকাল ৯টা মুম্বাইয়ের ভাবা হসপিটালের এমার্জেন্সিতে এক ২৩ বছরের তরুণীকে অ্যাডমিট করা হয়। মেয়েটি যন্ত্রণায় ছটফট করছিল। তার মুখের বেশিরভাগ অংশ ভয়ানকভাবে পুড়ে গিয়েছিল। তার একটা চোখ গলে গিয়েছিল আর ঘাড়ের চামড়া শরীর থেকে আলাদা হয়ে গিয়েছিল। তবে কেবল সেই তরুণী নয়, তার সঙ্গে তার বাবা এবং আরও দুজন মানুষ পুরা ক্ষত নিয়ে হসপিটালে ভর্তি হয়েছিল। আর ডাক্তাররা যখন এই তরুণীর চিকিৎসা শুরু করে, তারা বুঝতে পারেন এই মেয়েটির উপরে অ্যাসিড অ্যাটাক করা হয়েছে। আর এই তরুণী কিন্তু কোনো সাধারণ মহিলা ছিলেন না। তিনি ছিলেন ইন্ডিয়ান নেভির একজন নার্সিং অফিসার, প্রীতি রাঠি। প্রীতির ছোটবেলা থেকে স্বপ্ন ছিল ইন্ডিয়ান ডিফেন্স ফোর্সে জয়েন করা আর চাকরি করে নিজের পরিবারের পাশে দাঁড়ানো। কিন্তু ২রা মে ২০১৩ সেই দিন ছিল যেদিন প্রীতির স্বপ্ন বাস্তবে রূপ নিতে চলেছিল। সে তার পরিবারের সাথে নেভিতে জয়েন হওয়ার জন্য যাচ্ছিল, আর তখনই তার উপরে ভয়ানক সালফিউরিক অ্যাসিড দিয়ে অ্যাটাক করা হয়। আর মুহূর্তের মধ্যেই বদলে যায় প্রীতি এবং তার পরিবারের ভবিষ্যৎ। কিন্তু প্রশ্ন হচ্ছে, কে সেই ব্যক্তি আর ঠিক কী কারণে সেই অপরাধী এই অপরাধ করেছিল, আর শেষ পর্যন্ত সেই নারকীয় অপরাধের কী শাস্তি পেয়েছিল। তো নমস্কার, আমি রয়েছি মিঠুন আপনাদের সঙ্গে। আর মিঠুন বলছি, আজকের পর্বে আমরা আলোচনা করব প্রীতি রাঠির মার্ডার কেস নিয়ে। তো চলুন শুরু করা যাক। ১৯৯০ সালের ২৬শে জানুয়ারি হরিয়ানার রেওয়ারিতে প্রীতি রাঠির জন্ম হয়। তার বাবা অমর সিং রাঠি সরকারি চাকরি করতেন, আর মা রোশনি ছিলেন হাউসওয়াইফ। প্রীতি ছাড়াও তাদের আরও দুজন ছেলে মেয়ে ছিল, যাদের নাম হিতেশ এবং তনু। আর সব বাবা মায়ের মতো রাঠি দম্পতিও চাইতেন তাদের ছেলে মেয়েরা পড়াশুনো করে বড় কিছু করুক। কিন্তু বাচ্চাদের পড়াশুনোর সুযোগ সে সময় রেওয়ারিতে তেমন ছিল না। এই কারণে অমর আর রোশনি তাদের ছেলে মেয়েদের নিয়ে দিল্লির নারেলাতে চলে আসেন। আর এখানে তারা প্রীতির বাবার সরকারি কোয়ার্টারে থাকতেন। ২০০৮ সালে প্রীতি তার 12th এক্সাম শেষ করে। ছোটবেলা থেকেই তার ইচ্ছা ছিল যে সে একদিন ইন্ডিয়ান আর্মি জওয়ানদের চিকিৎসা করবে। আর সেই স্বপ্ন পূরণের জন্যই তিনি দিল্লির একটি নার্সিং কলেজ থেকে নার্সিংয়ের ট্রেনিং নিয়েছিলেন। আর সেই সময় এই কোর্স করার জন্য প্রায় ৫ লক্ষ টাকা খরচ হয়েছিল, যেটা প্রীতিদের মধ্যবিত্ত ফ্যামিলির ক্ষেত্রে একটা হিউজ অ্যামাউন্ট ছিল। তবে মেয়ের স্বপ্ন পূরণের জন্য তার বাবা মা এই কষ্টটা মেনে নিয়েছিলেন। আর সত্যি বলতে প্রীতিও খুব ভালোভাবে পড়াশুনো করে এবং ২০১১ সালে সে ফার্স্ট ডিভিশন নিয়ে গ্র্যাজুয়েট হয়। এরপর সে বাত্রা হসপিটালেই ১ বছরের ইন্টার্নশিপ করে। সে সময় তার মাইনে ছিল ১৫,০০০ টাকা। আর এই কাজ করার সময় প্রীতি একদিন জানতে পারে যে ইন্ডিয়ান নেভিতে নার্সিং স্টাফ নেওয়া হচ্ছে। আর এটা প্রীতির স্বপ্নকে ছোঁয়ার জন্য একটা বড় সুযোগ ছিল। এই চাকরিতে প্রীতি ছাড়াও প্রায় ১৫,০০০ জন এক্সাম দিয়েছিল, যার মধ্যে সিলেক্ট হয়েছিল মাত্র ৫০০ জন। আর বলে দেয়, প্রীতি এতটাই মেধাবী ছিল যে তার নামও এই ৫০০ জনের মধ্যে ছিল। এরপর ২০১৩ সালের ২৮শে মার্চ প্রীতির বাড়িতে ভারতের ডিফেন্স মিনিস্ট্রি থেকে চিঠি পৌঁছায়। আর এটা ছিল তার নার্সিং অফিসার হওয়ার জয়নিং লেটার। এই চিঠি পাওয়ার পরে তার পরিবারে যেন এক প্রকার খুশির ঝড় বয়ে যায়। তার বাবা মা তো খুশি ছিলেনই, কিন্তু যখন তার প্রতিবেশীরাও জানতে পারে, তারাও ভীষণ খুশি হয়েছিল। ১ মে ২০১৩ প্রীতি দিল্লির হজরত নিজামুদ্দিন স্টেশন থেকে গরিব রথ এক্সপ্রেসে মুম্বাইয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। আর তার গন্তব্য ছিল মুম্বাইয়ের কোলাবাতে ভারতের সবথেকে পুরনো নেভি হসপিটাল INHS অশ্বিনী, যেখানে তার সেকেন্ড লেফটেন্যান্ট হিসাবে জয়েন করার কথা ছিল। আর মাত্র কয়েকদিন তারপরেই প্রীতির স্বপ্ন পূরণ হতে চলেছিল। তাই প্রীতির চোখে মুখে খুশির আভা ছিল। কিন্তু সে কোনোদিন ভাবতেও পারেনি যে এই জার্নি তার জীবনের সবথেকে ভয়াবহ দুঃস্বপ্ন আনতে চলেছে। ট্রেনে প্রীতির সঙ্গে তার বাবা অমর সিং রাঠি, মামা বিনোদ কুমার দাহিয়া এবং তার মামি সুনিতা দাহিয়াও মুম্বাই যাচ্ছিলেন। কিন্তু তারা ছাড়াও ওই কম্পার্টমেন্টে এমন একজন মানুষ ট্রাভেল করছিল যে অনেকক্ষণ ধরে প্রীতি এবং তার পরিবারের উপর লুকিয়ে নজর রাখছিল। এই লোকটা রুমাল দিয়ে তার মুখ ঢেকে রেখেছিল। এরই মধ্যে প্রীতি বেশ কয়েকবার বাথরুমে যায়। আর সেই সময় এই লোকটাও
বারবার ঘুরে ঘুরে প্রীতির দিকে দেখছিল। আর এই ঘটনাটা প্রীতির বাবার চোখেও দু একবার পড়ে। তারা সাময়িকভাবে সতর্ক হয়ে যান। এর মধ্যেই পরের দিন অর্থাৎ 2রা মে সকাল 8:05 এই ট্রেনটা মুম্বাইয়ের বান্দ্রা টার্মিনাস স্টেশনে এসে পৌঁছায়। প্রীতি আর তার পরিবারের লোকেরা প্ল্যাটফর্মে নেমে নিজেদের গন্তব্যের দিকে যেতে শুরু করে। দীর্ঘ জার্নি করার পর প্রীতির শরীর বেশ ক্লান্ত ছিল, তাই সে বাকিদের তুলনায় একটু পিছিয়ে পড়েছিল। কিন্তু সে যখন বুঝতে পারে যে তার পরিবারের বাকিরা তার থেকে অনেকটা এগিয়ে গেছে, সে তার হাঁটার স্পিড বাড়িয়ে দেয়। কয়েক পা এগোতেই হঠাৎ কেউ পেছন থেকে তার কাঁধে হাত রাখে। প্রীতি ঘুরে দেখে তার সামনের সেই লোকটা দাঁড়িয়ে আছে যে ট্রেনে বারবার তাকে দেখছিল। কিছু বুঝে ওঠার আগেই আচমকা সেই লোকটা পকেট থেকে একটা কৌটো বের করে আর তার মুখে জলের মতো কিছু একটা ছুঁড়ে মারে। মুহূর্তের মধ্যেই প্রীতির সারা মুখ জ্বলতে শুরু করে। সে যন্ত্রণায় আর্তনাদ করতে থাকে। তার চিৎকার শুনে প্রীতির বাবা মামা দৌড়ে এসে প্রীতিকে সামলানোর চেষ্টা করে। তারা যখন প্রীতির মুখে হাত দেয়, তাদেরও হাত জ্বলতে শুরু করে, তাদের চামড়াও পুড়ে যায়। অন্যদিকে সেই মুখোশধারী লোকটা সেখান থেকে পালানোর চেষ্টা করছিল। এবার প্রীতির মুখে যখন ওই লোকটা অ্যাসিড ছুঁড়ে মেরেছিল, তখন পাশে থাকা আর একজন প্যাসেঞ্জার সমীর শেখের গায়েও কিছুটা অ্যাসিড ছিটকে পড়েছিল। আর সমীর বুঝতে পারে এই মেয়েটার উপরে অ্যাসিড অ্যাটাক করা হয়েছে। সেও তৎক্ষণাৎ ছুটে গিয়ে ওই লোকটাকে আটকানোর চেষ্টা করে। সমীরের সঙ্গে তার বন্ধু সেলিম আর সলমানও ওই লোকটার পিছু নেয়, কিন্তু তাদের 3জনকে বোকা বানিয়ে সেই লোকটা ওখান থেকে পালিয়ে যায়। এদিকে প্রীতির মুখের বেশিরভাগ চামড়া অ্যাসিডে ভয়ঙ্করভাবে পুড়ে গিয়েছিল। তার বাবা আর মামার শরীরেও অ্যাসিড লেগেছিল। সাথে সাথে বান্দ্রা জিআরপি দ্রুত প্রীতি, তার বাবা, মামা ও সমীর শেখকে স্থানীয় ভাবা হসপিটালে অ্যাডমিট করে। কিন্তু প্রীতির অবস্থা এতটাই ভয়াবহ ছিল যে কিছুক্ষণের মধ্যেই তার বেটার ট্রিটমেন্টের জন্য তাকে গুরু নানক হসপিটালে পাঠিয়ে দেওয়া হয়। এদের সবার মধ্যে সমীর শেখের ক্ষত সবচেয়ে কম ছিল, তাই এখানে কিছুক্ষণ পরেই তাকে ছেড়ে দেওয়া হয়। এদিকে ততক্ষণে লোকাল পুলিশও এই কেসের সঙ্গে যুক্ত হয়। তারা প্রথমে ওই বান্দ্রা স্টেশনের সমস্ত সিসিটিভি ফুটেজ চেক করে। এগুলোর মধ্যে তারা একটা ফুটেজ দেখতে পায় যেখানে দেখা যায় প্রীতি আর তার ফ্যামিলি যখন ট্রেন থেকে নামছিল, তখন এক যুবক মুখে রুমাল ঢেকে তাদের পিছু নিয়েছে। কিন্তু যেহেতু তার মুখ ঢাকা ছিল, তাই পুলিশ তার আইডেন্টিটি বুঝতে পারেনি। এরপর পুলিশ পৌঁছে যায় হসপিটালে, আর সেখান থেকে সমীর শেখকে নিয়ে তারা আবার ঘটনাস্থলে আসে। কারণ সমীরই ছিল সেই ব্যক্তি যে প্রথম অ্যাসিড হামলাকারীকে তাড়া করেছিল, আর সেই অপরাধীকে একমাত্র কাছ থেকে সমীরই দেখতে পেয়েছিল। এরপর পুলিশ তার বয়ান রেকর্ড করে, আর সেই অনুযায়ী সেই অপরাধীর একটা স্কেচ তৈরি করা হয়। এদিকে ইমার্জেন্সি সিচুয়েশনে তাড়াহুড়ো করে প্রীতিকে গুরু নানক হসপিটালে নিয়ে আসা হয়, কিন্তু সেই হসপিটালে কোনো বার্ন ইউনিট ছিল না। ফলে এখানেও প্রীতির ট্রিটমেন্ট সম্ভব ছিল না। এই কারণে তাকে আবার মুম্বাইয়ের অন্য আরেকটি হসপিটাল মাসিনাতে রেফার করা হয়। কিন্তু ততক্ষণে প্রীতির অবস্থা আগের থেকে আরও খারাপ হয়ে গিয়েছিল। তার একটা চোখ পুরোপুরি নষ্ট হয়ে যায়, তার ভোকাল কর্ড অ্যাসিডে পুড়ে নষ্ট হয়ে গিয়েছিল, ফলে সে কথা বলতে পারছিল না। এমনকি তার বেশ কয়েকটা ইন্টারনাল অর্গানও কাজ করা বন্ধ করে দেয়। তবু মাসিনা হসপিটালের ডাক্তার এবং নার্সরা প্রীতিকে সুস্থ করার জন্য আপ্রাণ চেষ্টা করতে থাকে। আর এরই মধ্যে তার পরিবারের লোকেরাও মাসিনাতে গিয়ে পৌঁছে যায়। কিন্তু জানলে অবাক হবেন, এত বড় আঘাত পাওয়া সত্ত্বেও প্রীতি মানসিকভাবে নিজেকে ভীষণভাবে শক্ত করে রেখেছিল। সে যখন বুঝতে পারে যে সে আর কথা বলতে পারবে না, তখন প্রীতি তার বাবা মায়ের কাছ থেকে খাতা আর পেন চেয়ে নেয়। আর এরপর প্রীতি খাতায় যেটা লিখেছিল সেটা শুনলে আপনার চোখেও জল আসবে। সে লিখেছিল, বাবা তুমি টেনশন করো না, আমি ঠিক হয়ে যাব। এই ট্রিটমেন্ট নিশ্চয়ই খুব এক্সপেন্সিভ হবে, তবে তুমি চিন্তা করো না, আমার ব্যাংকে কিছু জমানো টাকা রয়েছে, আর আমার এটিএম কার্ড আমার পার্সের ভেতরেই রয়েছে। এরপর সে খাতায় লেখে, মা কি এইসব কিছু জানে? আমি চাই না মা আমার জন্য টেনশন করুক। সে লেখে, আমার মুখ কি পুরোপুরি নষ্ট হয়ে গেছে? আমাদের তো সব কিছু ঠিকই ছিল। আমি কি এমন দোষ করেছি যে আমার সাথে এটা হলো? আমার ভবিষ্যৎ মনে হয় পুরোপুরি নষ্ট হয়ে গেছে। প্রীতির এই লেখা দেখে তার সামনে যারা ছিল তাদের সবার চোখে জল চলে আসে।
আর এরই মধ্যে পুলিশও প্রীতির সঙ্গে দেখা করে। তারা তাকে স্কেচ দেখে জিজ্ঞাসা করেছিল যে এই ব্যক্তিকে সে চিনতে পারছে কিনা। এই স্কেচটাকে ভালোভাবে দেখার পর প্রীতি খাতায় 3টে নাম লেখে, সত্যম, অঙ্কুর আর পবন কুমার। সে বোঝাতে চেয়েছিল যে এই 3 জনের মধ্যে কেউ একজনের ছবি এই স্কেচের সাথে ম্যাচ করছে। এদিকে এরই মধ্যে এই ক্রাইমের খবর দাবানলের মতো গোটা দেশ জুড়ে ছড়িয়ে পড়ে। আর আপনাদেরকে বলে রাখি, এই প্রীতি রাঠির উপরে অ্যাটাক হওয়ার মাত্র কয়েক মাস আগেই 2012 সালের ডিসেম্বরে দিল্লির আরেকজন মেয়ে নির্ভয়াকেও নৃশংসভাবে ধর্ষণ এবং খুন করা হয়, যার বিচারের দাবিতে সারা দেশ তখন উত্তাল হয়ে উঠেছিল। আর সেই ঘটনারই মাত্র 6 মাসের মধ্যে ভারতের আরেকটা সবথেকে পপুলার সিটি মুম্বাইতে দিনে দুপুরে এইরকম একটা অ্যাটাক, এটা যেন দেশবাসীর ক্ষোভের আগুনে ঘি ঢেলে দিয়েছিল। জনগণ প্রীতির ন্যায় বিচারের দাবিতে একাধিক জায়গায় প্রোটেস্ট করতে শুরু করে। এমনকি ইন্ডিয়ান গভর্নমেন্টের উপরেও একটা বড় প্রেশার তৈরি হয়। আর এই সময় ঠিক এমন কিছু হয় যেটাই তদন্তের মোড় পুরোপুরি ঘুরিয়ে দিয়েছিল। এই ঘটনার 2 দিন পর 4 মে 2013 প্রীতির বোন তনুর মোবাইলে একটা আননোন নাম্বার থেকে কল আসে। আর ফোনের ওপারে থাকা ব্যক্তি নিজের পরিচয় বলে পবন কুমার। সে জিজ্ঞাসা করে প্রীতি কেমন আছে। এদিকে হসপিটালে প্রীতি যে 3 জন সন্দেহভাজনের নাম লিখেছিল তার মধ্যে একটা নাম ছিল পবন কুমার। আর পুলিশ যখন এই ফোনের ব্যাপারে জানতে পারে, তাদের সব সন্দেহ গিয়ে পড়ে এই পবন কুমারের উপর। তারা এবার পবনের নাম্বার ট্রেস করতে শুরু করে। আর কয়েকদিন তল্লাশির পরেই তারা এই নৃশংস ঘটনার 7 দিনের মাথায় পবন কুমারকে অ্যারেস্ট করে। এই অ্যারেস্টের খবর পাবলিকের ক্ষোভ আরও বাড়িয়ে দিয়েছিল এবং জনগণের তরফ থেকে এই পবন কুমারের ফাঁসির দাবি উঠছিল। কিন্তু সমস্যা গিয়ে দাঁড়ায়, পুলিশ কোনোভাবেই এই পবনের অ্যাগেনস্টে কোনো সলিড এভিডেন্স জোগাড় করতে পারছিল না। ফলে ধীরে ধীরে প্রীতির বিচারের সময় বাড়ছিল। অন্যদিকে সেই সময় মাসিমা হসপিটালের বেডে প্রীতি প্রতিনিয়ত মৃত্যুর সঙ্গে লড়াই করছিল। ধীরে ধীরে তার একাধিক অর্গান ফেল হয়ে যাচ্ছিল। ফলে প্রীতির বাঁচার আশাও কমে যাচ্ছিল। তবে মানসিকভাবে সে নিজেকে ভীষণই শক্ত করে রেখেছিল। সে প্রায় তার মা বাবাকে জিজ্ঞাসা করত, আমার এই অবস্থা কে করল? সে কি ধরা পড়েছে? সে কেন আমার স্বপ্নটাকে শেষ করে দিল? আমি এখন কি করব? প্রীতির অবস্থা ক্রমশ খারাপ হতে থাকায় 18 মে 2013 তাকে মুম্বাইয়ের টপ হসপিটাল বম্বে হসপিটালে ট্রান্সফার করা হয়। আর এই সময় ইন্ডিয়ান গভর্নমেন্টও প্রীতির চিকিৎসার জন্য এগিয়ে আসে। তারা দেশে সবথেকে ভালো ডাক্তার এবং সার্জনদের নিয়ে একটা ইমার্জেন্সি টিম তৈরি করে। এই সময় সারা দেশ জুড়ে মন্দির, মসজিদ, গির্জা সব জায়গায় এই লড়াকু তরুণীর জন্য প্রার্থনা করা হচ্ছিল। কিন্তু প্রীতির মনে জোর থাকলেও তার শরীর আর বেশি দিন এই যন্ত্রণা সহ্য করতে পারেনি। ধীরে ধীরে তার লেখার শক্তিটুকু নষ্ট হয়ে যায়। আর কয়েকদিনের মধ্যেই সে পুরোপুরি ভেন্টিলেশনে চলে যায়। আর এরপর দীর্ঘ 28 দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে 1 জুন 2013 প্রীতির হৃদস্পন্দন চিরদিনের জন্য থেমে যায়। যে মধ্যবিত্ত পরিবারের মেয়েটা মুম্বাইতে পা রেখেছিল নিজের স্বপ্ন পূরণ করতে, নিজের পরিবারের পাশে দাঁড়াতে, ভাগ্যের নির্মম পরিহাসে সেই মেয়েটিকেই মুম্বাই থেকে বাড়ি যেতে হয়েছিল কফিন বন্ধ হয়ে। এদিকে পুলিশের তদন্ত দেখে প্রীতির বাবা মা মোটেও খুশি ছিল না। দীর্ঘ 28 দিন পার হয়ে গেলেও পুলিশের কাছে কোনো সাসপেক্ট ছিল না। আর প্রীতির মৃত্যুতে সাধারণ মানুষের প্রশাসনের উপর ক্ষোভ দাবানলের আকার নিয়েছিল। প্রীতির মৃতদেহ যখন অন্তিম সংস্কারের জন্য দিল্লিতে তার বাড়িতে নিয়ে আসা হয়, তখন তার বাবা অমর রাঠে এই কেসে সিবিআই তদন্তের দাবিতে প্রীতির ডেড বডি নিয়েই একটা প্রোটেস্ট র্যালি বার করেছিলেন। আর সেই র্যালিতে সেদিন হাজার হাজার মানুষ যুক্ত হয়েছিলেন। আর শেষ পর্যন্ত খোদ ইন্ডিয়ান গভর্নমেন্ট থেকে যখন প্রীতির বাবাকে ন্যায় বিচারের প্রতিশ্রুতি দেওয়া হয়, তখন তিনি শান্ত হন। আর এরপর একেবারে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় প্রীতি রাঠির শেষকৃত্য সম্পন্ন হয়। এদিকে পুলিশ যে পবন কুমারকে অ্যারেস্ট করেছিল, তার বিরুদ্ধে এতদিন পার হয়ে যাওয়ার পরেও পুলিশ কোনো সলিড এভিডেন্স দিতে পারেনি। আর ধীরে ধীরে এই কেসটা যেন থমকে যাচ্ছিল।
আর ঠিক তখনই প্রীতির বাবা তার নিজস্ব সোর্স লাগিয়ে এমন একটা জিনিস জানতে পারেন যেটা এই কেসের মোড় ঘুরিয়ে দিয়েছিল। তিনি জানতে পারেন পুলিশ যাকে মেইন অপরাধী হিসেবে তুলেছে সেই পবন কুমার অ্যাসিড অ্যাটাকের দিন মুম্বাইতে ছিলই না, সে ছিল তার গ্রামের বাড়ি হরিয়ানার রোহতাকে। আর এই ঘটনা জানার পর পুলিশ যখন পবনের মোবাইল লোকেশন হিস্ট্রি চেক করে তখন তারাও প্রীতির বাবার সাথে একমত হয়, আর এই কারণে পবন কুমারকে ছেড়ে দেওয়া হয়। এবার যে জিনিসটা পুলিশের খুঁজে বের করার দরকার ছিল সেটা খুঁজে বের করেছিলেন প্রীতির বাবা। এটা প্রশাসনের কাছে একটা বড়সড় ফেলিওর ছিল, আর প্রশাসনের এই উদাসীনতার জন্যই প্রীতির বাবা মেয়ের সঠিক বিচারের দাবিতে দেশের হোম মিনিস্টার, দিল্লি ও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী সহ একাধিক ভিভিআইপির দ্বারস্থ হয়েছিলেন। এমনকি তিনি ভারতের তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি, এমনকি তিনি সোনিয়া গান্ধীকেও তখন চিঠি লিখেছিলেন, কিন্তু কোনো জায়গা থেকে তিনি কোনো রকম সদুত্তর পাচ্ছিলেন না। আর শেষ পর্যন্ত তিনি বাধ্য হন এবং সুপ্রিম কোর্টে একটা রিট পিটিশন ফাইল করেন। আর কোর্ট এই মামলাটাকে যথেষ্ট সিরিয়াসলি নিয়েছিল। তারা এই কেসের ইনভেস্টিগেশনের দায়িত্ব দিয়েছিল মুম্বাই ক্রাইম ব্রাঞ্চের স্পেশাল টিমকে, আর এটাই ছিল এই কেসের টার্নিং পয়েন্ট। ক্রাইম ব্রাঞ্চ রীতিমতো প্রীতি রাঠির কেসটাকে রিওপেন করে আর নতুন করে ইনভেস্টিগেশন শুরু করে। তাদের স্পেশাল টিম প্রথমেই প্রীতির দিল্লির বাড়িতে গিয়েছিল, আর সেখানে ইনভেস্টিগেশন অফিসাররা যখন প্রীতির বাড়ির আশেপাশে তাদের প্রতিবেশীর সাথে কথা বলছিল তখন তারা এমন একটা জিনিস জানতে পারে যেটা এই কেসটাকে সলভ করতে ভীষণভাবে সাহায্য করেছিল। তার এক প্রতিবেশী অঙ্কুর পাওয়ার তাকে দেখে নেওয়ার হুমকি দিয়েছিল। আসলে এই অঙ্কুর প্রীতিকে খুব ভালোবাসত। সে অনেকবার প্রীতিকে প্রপোজও করেছিল, কিন্তু প্রীতি প্রত্যেকবার সেই প্রপোজাল রিজেক্ট করে দেয়। এমনকি প্রীতিকে বিয়ের জন্য সে তার বাড়িতে বিয়ের প্রস্তাবও পাঠিয়েছিল, কিন্তু সেই প্রস্তাবও প্রীতি নাকচ করে দেয়। এতে অঙ্কুর একদিন রেগে গিয়ে তাকে বলেছিল এর পরিণাম প্রীতির জন্য মোটেও ভালো হবে না। আর ক্রাইম ব্রাঞ্চ এই মোটিভটাকে ধরেই এগোতে শুরু করে। তারা 2014 সালের 17 জানুয়ারি অঙ্কুরকে অ্যারেস্ট করে জিজ্ঞাসাবাদ শুরু করে। আর এই জিজ্ঞাসাবাদে অঙ্কুর প্রায় নিজের বয়ান বদলাচ্ছিল। আর পুলিশ এই সময় লক্ষ্য করে অঙ্কুরের হাতে বেশ কয়েক জায়গায় পোড়া দাগ রয়েছে। এটা ঠিক তেমন দাগ ছিল যেটা অ্যাসিডে পুড়ে গেলে হয়। আর এতে ইনভেস্টিগেটিভ অফিসারদের সন্দেহ আরও গাঢ় হয়। তারা এবার অঙ্কুরকে আরও ভালোভাবে জিজ্ঞাসাবাদের জন্য মুম্বাই নিয়ে আসে। আর ইতিমধ্যে তাদের কাছে অঙ্কুরের ফোনের লোকেশন হিস্ট্রিও চলে এসেছিল। আর তাতে দেখা যায় 1 মে সে দিল্লিতেই ছিল, কিন্তু পরের দিন অর্থাৎ প্রীতির উপরে যেদিন অ্যাসিড অ্যাটাক হওয়ার কথা ছিল অঙ্কুরের ফোন সেদিন বান্দ্রা স্টেশনের আশেপাশেই ছিল। আর এবার পুলিশ একটু দাওয়াই দিতেই অঙ্কুর ভেঙে পড়ে। সে স্বীকার করে নেয় যে সেই প্রীতির মুখে অ্যাসিড ছুঁড়েছিল। আর যখন জিজ্ঞাসা করা হয় সেই জঘন্য অপরাধ কেন করেছে, সে জানায় একে তো প্রপোজ করা সত্ত্বেও প্রীতি তার প্রপোজাল বারবার রিজেক্ট করে দিয়েছিল, সেজন্য আগে থেকেই প্রীতির উপরে তার একটা রাগ ছিল। তাছাড়া প্রীতি অলরেডি নেভির চাকরি পেয়ে গিয়েছিল, সেখানে অঙ্কুর তখনও বেকার বসেছিল। আর এই ব্যাপারটা নিয়ে প্রায় তার বাড়ির লোক তাকে অপমান করত। ফলে প্রীতির প্রতি অঙ্কুরের ক্ষোভ ক্রমশ হিংসায় বদলে যায়, আর সে প্রীতির জীবন পুরোপুরি শেষ করে দেবার ষড়যন্ত্র শুরু করে। এরই মধ্যে একদিন অঙ্কুরের কাছে খবর আসে যে প্রীতি নেভিতে জয়েন হওয়ার জন্য মুম্বাই যাচ্ছে। আর এই খবর পাওয়া মাত্রই অঙ্কুর মুকেশ ভার্গব নামে এলাকার এক লোকাল দোকানদারের কাছ থেকে অ্যাসিড কিনেছিল। এরপর 1 মে প্রীতি যখন তার ফ্যামিলির সঙ্গে মুম্বাই যাচ্ছিল তখন অঙ্কুরও নিঃশব্দে তাদের পিছু নেয়। শুরুতে অঙ্কুরের প্ল্যান ছিল সে ট্রেনের ভেতরেই প্রীতির মুখে অ্যাসিড ছুঁড়ে মারবে, কিন্তু সেদিন গরিব রথের ট্রেনে ভিড় এতটাই বেশি ছিল যে সে অ্যাসিড ছুঁড়ে পালিয়ে যাবার সুযোগ পায়নি। কিন্তু বান্দ্রাতে সবাই যখন ট্রেন থেকে প্ল্যাটফর্মের উপর দিয়ে হেঁটে যাচ্ছিল তখন অঙ্কুর লক্ষ্য করে প্রীতি তার বাবা আর কাকার তুলনায় বেশ কিছুটা পিছিয়ে পড়েছে। আর এরপর সে প্রীতিকে ফলো করতে শুরু করে আর সুযোগ বুঝে প্রীতির মুখে অ্যাসিড ছুঁড়ে মারে। অঙ্কুর পুলিশের সামনে সমস্ত দোষ স্বীকার করেছিল, কিন্তু অঙ্কুরের বিরুদ্ধে কেসটাকে আরও শক্ত করার জন্য পুলিশ এবার আইডেন্টিফিকেশন প্যারেড শুরু করে। সেখানে ওদিন ঘটনাস্থলের আশেপাশে যারা ছিল
সেই সমস্ত প্রত্যক্ষদর্শীদেরকে হাজির করানো হয়। এদের মধ্যেই অঙ্কুরের পিছু করা সমীর শেখও ছিল। আর সেই আইডেন্টিফিকেশন প্যারেডে অঙ্কুরকে দেখা মাত্রই চিনে ফেলে। আসলে সেদিন অ্যাসিড মারার পর অঙ্কুর যখন দৌড়ে পালিয়ে যাচ্ছিল, তখন কিছুক্ষণের জন্য তার মুখ থেকে রুমালটা সরে গিয়েছিল। আর সেই সময় তাকে তাড়া করতে থাকা সমীর শেখ অঙ্কুরের মুখটা কয়েক মুহূর্তের জন্য দেখে নিয়েছিল। আর এরপরেই পুলিশ তাদের চার্জশিট পেশ করে এবং মুম্বাইয়ের স্পেশাল ওমেন্স কোর্টে এই মামলার হিয়ারিং চলে। এই মামলায় প্রত্যক্ষদর্শী 5 জন সহ 11 জন ডাক্তার ও মোট 37 জন সাক্ষী দিয়েছিল। আর অবশেষে কোর্ট অঙ্কুরকে এই জঘন্য অপরাধের জন্য একটাই শাস্তি ধার্য করেছিল, আর সেটা হলো মৃত্যুদণ্ড। 2016 সালের 8ই সেপ্টেম্বর, মানে প্রীতি মারা যাবার প্রায় 3 বছর পর, জাস্টিস এস শিন্ডে বলেছিলেন, প্রীতি রাঠির ঘটনা মহিলাদের উপর হওয়া সব থেকে নৃশংস অপরাধের মধ্যে একটা। এখানে মোটিভ শুধুমাত্র খুন করা ছিল না, তার মোটিভ ছিল সেই মেয়েটির জীবন চিরতরে নষ্ট করে দেওয়া। যে মেয়েটি তার পরিবারের একমাত্র সম্বল হয়ে উঠতে চলেছিল, সেখানে এই হামলা শুধুমাত্র মেয়েটির জীবন নয়, এই পুরো পরিবারের ভবিষ্যৎ নষ্ট করে দেওয়া। তবে জানলে আশ্চর্য হবেন, এত নৃশংস জঘন্য অপরাধ করার পরেও অপরাধী অঙ্কুরের বিন্দুমাত্র অনুশোচনা ছিল না। এমনকি কোর্টে আসার সময় সে প্রায় আঙুলে ভিক্টরি সাইন দেখাত। শুধু তাই নয়, কোর্টে যখন তার মৃত্যুদণ্ডের সাজা শোনানো হচ্ছিল, তখনও সে একটা ক্রূর হাসি নিয়ে এজলাসে থাকা ব্যক্তিদের দিকে দেখছিল। কিন্তু অদ্ভুতভাবে এই রায় পাশ হওয়ার কিছুদিন পরেই বোম্বে হাইকোর্টে অঙ্কুর তার ফাঁসির বিরুদ্ধে অ্যাপিল করে। তখন বোম্বে হাইকোর্ট অঙ্কুরের ফাঁসির সাজা বদল করে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে দেয়। তখন কোর্ট বলেছিল এই ক্রাইম করার সময় অঙ্কুরের বয়স ছিল মাত্র 23 বছর, আর এর আগে তার কোনো ক্রিমিনাল রেকর্ডও ছিল না। তাই জাস্টিস শিন্ডে যে মৃত্যুদণ্ডের শাস্তি দিয়েছিলেন, সেই মন্তব্যের বিরোধিতা করে হাইকোর্ট। আর এরপর থেকে আজ পর্যন্ত অঙ্কুর জেলেই রয়েছে। অঙ্কুরের শাস্তি বদলে যাওয়া আবারও ভারতের বিচার ব্যবস্থার দুর্বলতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। প্রীতি মুম্বাইয়ে নেভি নার্সিং অফিসার হিসেবে পা রেখেছিল, কিন্তু অঙ্কুরের জঘন্য অপরাধ সেদিন শুধুমাত্র তার চেহারা বা স্বপ্নকেই নষ্ট করে দেয়নি, নষ্ট করেছিল ভারতের এক উজ্জ্বল ভবিষ্যৎকেও। কিন্তু এত জঘন্য অপরাধ করার পরেও অথরিটি অঙ্কুরকে যথেষ্ট ক্যাজুয়ালভাবে রেখেছিল। কিন্তু 2025 সালে হঠাৎই একদিন অঙ্কুরের সেল থেকে একটা মোবাইলের ব্যাটারি উদ্ধার করা হয়, আর মনে করা হচ্ছে তার পরিবারেরই কেউ তাকে এই জিনিসটা দিয়েছে। এরপর অবশ্য বোম্বে হাইকোর্ট অঙ্কুরের ওপেন প্রিজনশিপ বাতিল করে এবং তাকে একটা ক্লোজড সেলে পাঠিয়ে দেওয়া হয়েছে। আর এতেই বোঝা যায় যে অঙ্কুর এত জঘন্য অপরাধ করার পরেও জেলে ঠিক কেমন শাস্তি ভোগ করছিল। আজকের এই কাহিনী এই পর্যন্তই। কমেন্ট সেকশনে জানাবেন আপনি যদি আরও অন্য কোনো কাহিনী জানতে চান। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করে দিন। আর প্রীতি রাঠির জন্য সবাই কমেন্ট সেকশনে একবার করে লিখবেন জয় হিন্দ। তো দেখা হবে পরের ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি ছিলাম মিঠুন আপনার সাথে।